স্বাগত মুখোমুখিতে আমাদের আজকের অতিথি মোস্তফা চৌধুরী, যিনি যুদ্ধ শিশু নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি মূলত কানাডাতে থাকেন, সম্প্রতি দেশে এসেছেন। আমরা আজ তার সঙ্গে কথা বলবো। যুদ্ধ শিশু নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। যুদ্ধ শিশু বলতে মূলত আমরা কি বুঝি সেটি এই দিয়ে শুরু করি। ধন্যবাদ। যুদ্ধ শিশু বলতে বোঝায় যেসব শিশুদের মারা 1971 সালে ধর্ষিত হয়েছিলেন তাদের এবং ধর্ষণের ফলে যারা ফলশ্রুতিতে যাদের জন্ম হয়েছে সেসব শিশুদেরকে যুদ্ধ শিশু বলা হয়। অনেক সময় যুদ্ধ শিশুদেরকে বলা হয় ওয়ার বেবিজ, আবার অনেকে ওয়ার অরফানস বলে। ওয়ার অরফানস মানে হলো যারা অনাথ শিশু, কিন্তু অনেকে ওয়ার অরফানস এবং ওয়ার অরফানস একই সাথে ধরে নেয় আর কি, সেজন্য একটু বিভ্রান্তির সৃষ্টি হয়। মূলত আমরা সাধারণভাবে যেটি বুঝি যে 1971 সালে পাকিস্তানি বাহিনী দ্বারা বাংলাদেশের যেসব নারীরা সম্ভ্রমহানির শিকার হয়েছিলেন এবং তার ফলে যে সন্তানের জন্ম হয়েছে মূলত তারাই যুদ্ধ শিশু হিসেবে চিহ্নিত হয়েছে এবং তাদেরকে নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। মূলত আপনার কাজের এই শুরুটা কোন সময় থেকে শুরু হয়? আমি শুরু করেছি 1995 সালে, অনেক আগে শুরু করেছি। কয়েকটা প্রতিবেদন লিখেছিলাম, টরন্টো থেকে একটা কাগজ বেরোয় দেশে বিদেশে, সেখানে লিখেছিলাম। প্রতিবেদন লেখার সময় আমি তাদেরকে বাড়িতে যেতে হয়েছে, যে তাদের সাথে আলাপ করতে হয়েছে। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট বিকজ খুব স্পর্শকাতর বিষয়, তো কাজেই আমাকে খুব কনভিন্স করতে হয়েছে যে আমি কে, কেন করছি, এসব নিয়ে আলাপ করার পরে কেন এই কাজটা শুরু করেন? আমি শুরু করেছিলাম। আসলে তারও আগে যেতে হবে আমাকে। আমি শুরু করেছিলাম আমার একটা ভাতিজাকে আমি কানাডাতে অ্যাডপশন করে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু কেসটা নাকচ করে দিয়েছিল সরকার। তখন আমি কেস করেছিলাম পরে, এবং আমি পড়াশোনা করতে যাই এই জিনিসটা দেখলাম, তখন আমি আই ফাউন্ড আউট অ্যাবাউট দ্য ওয়ার বেবিজ। আপনি তো 15টা শিশুকে নিয়ে গবেষণা করছেন, যেই 15টা শিশুকে 1972 সালে কানাডিয়ার সরকারিভাবে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিল, সেই প্রেক্ষাপটটা একটু বলবেন আমাদের? অবশ্যই সেটা হলো গভর্নমেন্ট বলতে ঠিক হবে না, কারণ সেটা ইনিশিয়েটিভটা ছিল একটা প্রাইভেট অর্গানাইজেশন, ফ্যামিলিজ ফর চিলড্রেন, মন্ট্রিয়লে ফ্যামিলিজ ফর চিলড্রেন। তারা আন্তঃবর্ণীয় বাচ্চাদের নিয়ে অনেক আগে থেকেই করেছে, ভিয়েতনাম থেকে নিয়ে আসতো। তো বাংলাদেশে যখন যুদ্ধ চলছিল তখনই তারা খেয়াল রেখেছিল, যে শুনেছিল যে যুদ্ধ শিশু জন্ম হবে, তখন থেকেই তারা চেষ্টা করছিল। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তারা বঙ্গবন্ধুর সঙ্গে যোগাযোগ করে। তারপর বঙ্গবন্ধুর সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল সার্ভিসেস, জিনেভা বেসড অর্গানাইজেশন, যারা দত্তকের ব্যাপারে কোঅর্ডিনেশন করে, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারপর তাদের একটা সুপারিশের উপরে বেস করে এদেরকে দেওয়া হয়েছে। এখানে তো মোট 15টা শিশু ছিল। জি, তার মধ্যে হচ্ছে 13টা ছেলে, 2টো মেয়ে। হ্যাঁ, না না, 7টি ছেলে আর আপনার 8টি মেয়ে। আচ্ছা, 8টি মেয়ে। এদেরকে নিয়ে আপনি মূলত কাজ করেছেন, কিন্তু যুদ্ধ শিশুর সংখ্যা তো আসলে আরো অনেক বেশি এবং সেই সংখ্যাটি নিয়ে আসলে আমরা কোথাও পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারি না যে মোট যুদ্ধ শিশুর সংখ্যা কত। কিন্তু আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, অনেক গবেষণা রিপোর্টও আপনি দেখেছেন। আপনার কি মনে হয়েছে যে বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে যুদ্ধ শিশুর সংখ্যা কত হতে পারে? যুদ্ধ শিশুর সংখ্যা কত হবে সেটা তো নির্ণয় করা সম্ভব হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেফারেন্স দেওয়া হয়, নাম্বারটা বলা হয়। আমার মনে হয় 4 থেকে 5 হাজার হবে হয়তো, কারণ তখন তো কোনো লিস্ট ছিল না যুদ্ধ শিশু হিসেবে রেজিস্টার করার। যখন জন্ম হয়েছে গোপনে হয়েছে, এবং মনে রাখতে হবে এসব যুদ্ধ শিশু জন্ম হওয়ার পরে মারা তাদেরকে রাখেনি, দিয়ে দিয়েছে। কখনো এসে কোনো আশ্রমে দিয়েছে, কখনো ফেলে দিয়েছে। কাজে এগুলো কোনো সরাসরি এবং প্রত্যক্ষ ফিগার আপনি কখনো পাবেন না। তারপর আপনি মনে করছেন যে সেটি 4 থেকে 5 হাজার হতে পারে বেসড অন ডক্টর জেফ ডেভিস, যিনি ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন থেকে আসছিলেন 1972-তে অ্যাবর্শন জন্য। বেসিক্যালি উনি যেসব পরীক্ষা নিরীক্ষা করেছেন তার রিপোর্ট জেনেভাতে আছে, সেই রিপোর্টের উপরে বেস করে আমি সেটা বলছি। যুদ্ধ শিশু যারা তখন জন্ম হয়েছিল তার প্রায় সবাইকেই বিদেশে দত্তক বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছিল। সবাইকে না, অনেকে যারা যারা ভাগ্যবান তারা হতে পেয়েছে, অনেকে নেওয়া হয় নাই। তখন আবার চাইল্ড ট্রাফিকিংও হয়েছে, অনেক পাচার করে দেওয়া হয়েছে। এবং এখানে বাংলাদেশের মধ্যে কেউ যদি তাদেরকে দত্তক নিয়েও থাকে সেটা কেউ বলেনি কখনো। একটা পরিবারকে আমি পেয়েছিলাম, তাদেরকে আলাপ করতে চেয়েছিলাম, কিন্তু ওনা বললেন না, আমরা একটা বাচ্চাকে রেজ করেছিলাম, বড় করেছি, বিয়ে হয়ে গেছে, চ্যাপ্টার ইজ ক্লোজড, আমরা এখন আর এটা নিয়ে আলাপ করতে চাই না। আমাদের সামাজিক বাস্তবতার কারণে যে যুদ্ধ শিশুগুলি জন্ম হয়েছিল, যারা কানাডাতে বড় হয়েছে বা এরকম যারা দত্তক নিয়েছে,
তারা যে যুদ্ধ শিশু সেই পরিচয় কি তারা নিজেরা জানে, অথবা তাদের ফ্যামিলি কি তাদেরকে বলছে যে তোমাকে আমরা দত্তক নিয়েছি? অবশ্যই জানে, কারণ ওখানকার মেন্টালিটি ইজ ভেরি ডিফারেন্ট। ওরা ছোটোবেলা থেকে বলে আসছে, এবং আমি জিজ্ঞেস করেছিলাম কাপলদেরকে কখন বললেন, তো ওনারা বললেন এটা এইজ অ্যাপ্রোপ্রিয়েটনেস আছে। যখন আমরা যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, তার নিউজ পেপার ক্লিপিংস রেখেছে, কাটিংস আছে, ওগুলো দেখিয়েছে, এবং ছোটোবেলা থেকে বলে আসছে, এবং বাচ্চারা প্রথম থেকে জানতো, বিকজ যারা দত্তক নিয়েছেন তারা সবাই কিন্তু কোকেশন, ইন আদার ওয়ার্ডস হোয়াইট কেনেডিয়ানস, এবং ওরা নিজেরাও পড়াশোনা করেছে, পড়াশোনা করে জানে ভায়োলেন্স, সেক্সুয়াল ভায়োলেন্স হয় কিভাবে হয়, কখন হয়েছে, ওরা ভালো করে জানে, এবং এই জিনিসটা ওরা বুঝতে পারে। তাদের যখন বলা হলো যে তোমরা যুদ্ধ শিশু, বা যখন সে বুঝতে শিখেছে, তখন কি তাদের নিজেদের মধ্যে কোনো হীনমন্যতা বা অন্য কোনো ধরনের অনুভূতি কি তাদের হয়েছে? অনেকের প্রশ্ন ছিল অনেক ধরনের, যে কেন আমাকে দিয়ে দেওয়া হলো, এ ধরনের প্রশ্ন ছিল। কিন্তু আমি সবার সঙ্গে আলাপ করে দেখলাম যে ওদের একটা দে হ্যাভ এ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার মাদার, বলে বার্থ মাদার, মাদার বলতে ওরা বলছে বার্থ মাদারের আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য যে ওরা বলছে যে না আমাকে দিয়ে দেওয়া হতো বিকজ শি হ্যাড নো চয়েস, সমাজে অ্যাকসেপ্ট করে না, এটা তারা আবার বুঝতে পারে, যার জন্য কোনো ক্ষিপ্ততা নেই। আমি বিভিন্নভাবে প্রশ্ন করে জিজ্ঞেস করেছি, বলে যে দা আই ডোন্ট মাইন্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়াই শি হ্যাড টু গিভ আপ। এই জন্য একটা ছেলে বলছে যে ইফ আই সি মাই মাদার, তখন আবার বলে মাই বায়োলজিক্যাল মাদার, বারবারই বলে মাদার বলতে বলছে যে মা ওকে রেজ করেছে, সে মা কি বলে, হ্যাঁ দ্য মাদার, যে মা তাকে লালন পালন করেছে তাকে বলে মাদার ডাকে। আর বায়োলজিক্যাল মা হচ্ছে সেই জন্মদাত্রী মাকে ওরা সবসময় রেফার করে এজ মাই বায়োলজিক্যাল মাদার। তো আমি জিজ্ঞেস করলাম, তখন বলে ইফ আই মিট মাই মাদার, তখন বলে আই মিট মাই বায়োলজিক্যাল মাদার। তখন বলে তাকে আমি প্রথমেই বলবো যে আই উড লাইক টু থ্যাংক হার ফর নট টার্মিনেটিং মাই লাইফ। ইন আদার ওয়ার্ডস, ওরা জানে যে যারা অন্তঃসত্ত্বা হয়েছিল সবাই গর্ভমোচন করার চেষ্টা করেছে। তো তখন বললো আমি তাকে বলবো, এবং আমি তাকে বলবো আমি হাউ হ্যাপি আই এম ভেরি হ্যাপি, অ্যান্ড আই এম শিওর ইউ উইল বি হ্যাপি, বিকজ তুমি চেয়েছিলে, আমাকে দিয়েছিলে, বিকজ তুমি চেয়েছিলে যে আমাকে অন্য কেউ রেজ করুক। এবং ফাদার সম্পর্কে, ফাদার বলতে ওরা বলতে দ্য ফাদার অনেক সময় রেপিস্ট হিসাবে দেখে, কিন্তু ওই ধরনের কিছু ওরা বলে উই আন্ডারস্ট্যান্ড ইট হ্যাপেন্স ডিউরিং দ্য ওয়ার, অনেক ক্ষোভ নেই, কিন্তু বলে যে বিচার হওয়া উচিত। কিন্তু মার প্রতি কখনো কোনো ধরনের নেই, ক্ষিপ্ততা নেই, এবং মাকে ওরা শ্রদ্ধা করে, সাংঘাতিকভাবে শ্রদ্ধা করে। মূলত অনেক সময় আনওয়ান্টেড চাইল্ড যারা, তাদেরকে দত্তক দেওয়া হয়, এই রকম বাচ্চারা কিন্তু তার যে বাবা মা তাকে জন্ম দিয়েছিল তাদের উপর ক্ষিপ্ত থাকে, কিন্তু আপনি বলছেন যে তাদের এই মার প্রতি তারা শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল। মুক্তিযুদ্ধের এই রকম একটি সময়ের মধ্য দিয়ে তারা জন্ম হয়েছিল এবং তার মা নির্যাতিত। এইরকম মায়ের সাথে কোনো যুদ্ধ শিশুর কি কখনো দেখা হয়েছে? না, দেখা হয়নি। রায়ান গুড যে ছেলেটা, সে যখন 16 বছর বয়স ছিল তখন ওরা আসছিল, ওরা 5 জন যুদ্ধ শিশু আসছিল, আরও অনেক অনাথ শিশু ছিল, বাংলাদেশি সবাই। তখন ওরা আশ্রমে গিয়েছিল, সেখানে দেখে ওরা জানতো যে ওদের জন্মদাত্রী মা থাকবে না, কিন্তু ওখানে একটা রেজিস্টার বই আছে, ভেরি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, যেখানে ওদের নাম লেখা আছে, এবং সেখানে ওদের কোনো জায়গায় মান লেখা আছে, মা যদি নাম দিতে চেয়েছিল, আর ফাদারের বলতে কোনো কলামই ছিল না, সেখানে ওদের জন্মের তারিখ আছে এটা। তখন ওরা এটা দেখে ওরা খুব এক্সাইটেড হয়ে ওরা তখন ভাবলো দে হ্যাভ রিডিসকভার্ড দেয়ার অরিজিন, এইভাবেই দেখেছে আর কি, মনে করেছে। তখন মনে মনে ভেবেছে যে ইয়েস আই ম্যাট মাই ফ্যামিলি, ইট ওয়াজ লাইক এ ফ্যামিলি রিইউনিয়ন, এভাবে দেখেছে, কারণ ওখানে আরও অনেক অনাথ শিশু ছিল, ভাবছে আই স মাই সিবলিংস। মুখোমুখিতে এবার একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরই।